আদ্যাপীঠ মানে হচ্ছে তারাপীঠ। বছরের কোনো না কোনো সময় আমরা তারাপীঠে এসে উপস্থিত হই। যে কোনো সময় আমরা তারাপীঠে যখন যাই, আমাদের একটা কথাই জিজ্ঞাসা হয়, কোথায় থাকবো, কী খাবো, কম দামে কোথায় হোটেল পাবো, কম দামে কিভাবে আমি ট্যুরটাকে ম্যানেজ করব। যদি এই সমস্ত কিছু জানতে চাও তাহলে অবশ্যই বলবো আমার ভিডিওটার সাথে থেকো। এখান থেকেই তোমরা তোমাদের করা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো আমরা কিভাবে গিয়েছিলাম সেটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছি অনেক আগে, কিন্তু আমাদের ট্রেন রয়েছে 10:40-এ। সেই জন্য আমরা কিছুটা টাইম পেয়ে চলে গিয়েছিলাম আমাদের গঙ্গা মায়ের ঘাটে এবং গঙ্গা মাকে কাছ থেকে প্রণাম করার জন্য এবং সন্ধ্যের সময়টাকে কিছুটা টাইম উপভোগ করার জন্য আমরা গঙ্গার বক্ষে ভাসমান স্টিমার এবং গঙ্গার ওপরের যে ব্রিজে আলোকিত করে রেখেছে সেটাকে দেখার জন্য পৌঁছে গিয়েছিলাম। কিছুক্ষণ সময় আমরা ওই গঙ্গার বুকে কাটিয়ে তারপরে আমরা আমাদের ট্রেন ধরতে চলে এসেছিলাম খাওয়া দাওয়া সেরে। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমরা আজকে আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস 13027 এই ট্রেনটাতে ট্রাভেল করব। 10:40-এ আমাদের এই ট্রেনটা ছেড়ে 2টোতে আমাদেরকে রামপুর স্টেশনে পৌঁছে দেবে। আজ আমরা এই কবিগুরু এক্সপ্রেসে যাত্রা করব। তো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে গিয়েছি। আমরা স্লিপারের টিকিট কেটেছিলাম এবং এতটাই গরম ছিল, কি বলবো, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। শুধু চিন্তা করছিলাম কখন ট্রেন ছাড়বে, শুধু ট্রেনের ছাড়ার অপেক্ষায় আমরা বসেছিলাম। আমাদের স্লিপার ক্লাসের টিকিটের ভাড়া পড়েছিল, আমরা যেহেতু আইআরসিটিসি থেকে টিকিট কেটেছিলাম তাই আমাদের মাথাপিছু টিকিট খরচ পড়েছিল 179, অর্থাৎ 80 টাকার মতো পড়েছিল। তো বন্ধুরা, আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিল। 10:40-এর ট্রেন ছাড়লো 2 মিনিট লেটে 10:42-এ। এরপরে আমরা যে স্টেশনে দাঁড়াবো, যেহেতু রাত্রের ট্রেন তো সবাই ঘুমিয়ে পড়বে, আমরা যদি জেগে থাকি তাহলে তোমাদেরকে আপডেট দিচ্ছি, আর না হলে একবারে রামপুরহাটে নেমেই কিন্তু তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে। আমাদের সিটটা পড়েছিল লোয়ার এবং মিডল বার্থ পড়েছিল। তো চলো বন্ধুরা, আমরা হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, যথারীতি টাইমে আমরা রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সমস্বরে একবার বলেই উঠি, জয় তারা। ট্রেন সম্পর্কে তো কিছুই বলার নেই, যেমন আপার লোয়ার আর সাইডে যেমন 2টো বার্থ থাকে সেরকমই ছিল, আর ট্রেন সম্পর্কে কিছু বলছি না। তো কথায় কথায় আমরা আমাদের প্রথম যে স্টেশন ব্যান্ডেল জংশন, সেখানে এসে পৌঁছলাম। যথারীতি টাইমেই কিন্তু আমরা ব্যান্ডেলে পৌঁছে গিয়েছিলাম। আর সবের থাকতে ভালো বন্ধুরা, কি জানো, এই আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেসটা কিন্তু রাত্রে কেবলমাত্র 3টে স্টেশনেই কিন্তু বাঁধে, এর বেশি কিন্তু বাঁধে না। 4 নম্বর স্টেশন হচ্ছে রামপুরহাট। তাই আমি বলবো আজিমগড় কবিগুরু এক্সপ্রেস রাত্রের রামপুরহাট ট্রেনটা কিন্তু ধরা সবের চাইতে ভালো। তো বন্ধুরা, যথারীতি টাইমে আমাদের ট্রেন এসে পৌঁছলো
বর্ধমান জংশনে রাত হয়ে গিয়েছে, তবুও দেখো স্টেশনে দু একজন লোক রয়েছে যাদের যেখানে গন্তব্যস্থল যাওয়ার তার জন্য সমস্ত মানুষরা রয়েছে। তো বন্ধুরা, এখন বর্ধমান জংশন ছেড়ে ট্রেনটা বেরোচ্ছে। এখানেই একটু ট্রেনটা লেট হয়ে গেল, কারণ এখানে দাঁড় করে আমাদেরকে অনেকগুলো এক্সপ্রেস পার করালো। এখন আমরা বর্ধমান জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, নির্ধারিত সময়ের 20 মিনিট লেটে আমাদের ট্রেন এখন ঢুকছে বোলপুর শান্তিনিকেতনে। এর পরের যে স্টেশন রয়েছে সেই স্টেশনে আমাদের গন্তব্যস্থল আজ রামপুরহাট। তো দেখা যাক বন্ধুরা, আমাদের ট্রেনটা কখন রামপুরহাটে ইন করে। বন্ধুরা, আমরা রামপুরহাট স্টেশনে নেমে গিয়েছি। আমাদের ট্রেন নামালো 2:20-তে, নামানোর কথা ছিল 2টোতে। তো আমরা রামপুরহাট স্টেশনে নেমে দেখো চত্বরটা দেখিয়ে দিচ্ছি। যারা যারা ওই ট্রেন থেকে নামলো এবং কিছু কিছু জন বসে রয়েছে বিভিন্ন ট্রেন ধরার জন্য। এই স্টেশনে নেমে আমরা এই সিঁড়ি দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বেরিয়ে যাব। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে আমাদের স্টেশনের বাইরে তারাপীঠ যাওয়ার গাড়ি ধরার জন্য। বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায়, তোমরা যেভাবে যে কোনো গাড়ি নিতে পারো। তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আমরা গাড়ি ধরবো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম। দেখো সবাই শুয়ে রয়েছে, কার কখন ট্রেন রয়েছে সেই ট্রেনের অপেক্ষার জন্য সবাই যাত্রীরা বিভিন্ন জায়গায় যে যার রাত্রে শুয়ে রয়েছে। তো এই জায়গায় বেরিয়ে দেখো বিভিন্ন জায়গায় এই সামনের দিকে দেখো গাড়ি রয়েছে। এখান থেকে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এই গাড়িগুলোতে তোমরা বুক করতে পারো, কিংবা এখানে শেয়ার গাড়ি, শেয়ার অটো যায়, সেই অটোগুলো রাত্রে কিন্তু 50 টাকা করে ভাড়া নেয়। সেই 50 টাকা ভাড়া দিয়ে শেয়ারে কিন্তু যেতে পারো। দেখো বন্ধুরা, এই গাড়িগুলোতে শেয়ারে কিন্তু নিয়ে যায়। আমরা কিন্তু শেয়ারে গিয়েছিলাম, আমরা শেয়ারে গাড়ি ধরে নিয়েছি। 50 টাকা করে ভাড়া নিল এবং ঠিক তারাপীঠের সামনে যে সরণি রয়েছে সেখানেই কিন্তু আমাদেরকে ড্রপ করে দিল। তো বন্ধুরা, আমরা কিন্তু আগে থেকে কোনো হোটেল বুক করি না, আমরা গিয়েই হোটেল বুক করেছিলাম। তোমরা দেখতে থাকো, আমরা দেখিয়ে দেব কত কম খরচে এখানে আমরা হোটেল নিয়েছিলাম। সকাল হয়ে আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। যত তাড়াতাড়ি পুজো দিতে পারবে ততই কিন্তু লাইন কম হবে। এখানে পুজো দেওয়ার জন্য বিভিন্ন ধরনের লাইন, বিভিন্ন ধরনের টাকার খেলা চলে, যেমন 500 টাকা, 1000 টাকা, 300 টাকা এবং জেনারেল লাইন। তোমরা যেটা হিসেবে দিতে চাও দিতে পারো, কিন্তু আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে কিছু টাইম তারপরে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম আমাদের পান্ডার কাছে, এবং সেখান থেকে পান্ডা ঠাকুরের পায়ে সমস্ত পুজোর ফুল দিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছিল এবং আমরা সঠিকভাবে মায়ের দর্শন করে ফিরে এসেছিলাম কোনো টাকা না দিয়ে। যদি তোমরা চাও কোনো টাকা না দিয়ে এভাবে পুজো দিতে, তাহলে কিন্তু তোমরা এভাবে আমাদের মতো পুজো দিতে পারো। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। আমরা
ঠিক এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়েছি। আমাদের যে ব্রাহ্মণকে নিয়েছিলাম সেই ব্রাহ্মণ আমাদের কাছ থেকে পুষ্পাঞ্জলি নিয়ে গিয়ে মায়ের পায়ে সমর্পণ করেছে। এখানে কিন্তু কোনোরূপ টাকা পয়সা লাগে না। আর এই যে চত্বরটা, এখানেই কিন্তু ভোগ প্রসাদ কিনতে পাওয়া যায়। আর দেখো বন্ধুরা, জেনারেলের লাইনটা শুধু দেখো, কত জেনারেলের লাইন। আগে এখানে তো প্রচুর টাকার খেলা চলে। প্রথমে 1000, তারপরে 500, তারপরে 300 টাকার লাইনের পরে কিন্তু জেনারেলের লাইন যায়। প্রচুর টাকার খেলা চলে। তাই আমরা যেই জায়গাটা দেখালাম ওখানে দাঁড়িয়ে আমরা ব্রাহ্মণের হাত দিয়ে পুজো দিয়েছিলাম এবং তারপরে আমরা ঘাটে গিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এই সাইড থেকে চলে যেতে হবে। এখানে সবাই ধূপ দিচ্ছে, আমিও যাচ্ছি ধূপ দেওয়ার জন্য মায়ের উদ্দেশ্যে। ধূপ দিয়ে আমরা মাকে পুজো করব এবং মনে মনে প্রণাম করে নেব। এটা যে ঘাটটা রয়েছে মায়ের ঘাট, সেই ঘাটেই কিন্তু অনুষ্ঠিত হয়। সবাই ধূপ জ্বালানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছে। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে জেনারেলের লাইন। দেখো এখনো পর্যন্ত জেনারেলের লাইন চলছে। আর এই যে সাইডের যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমার সবাই মানত করেছে এবং এই ঘাটের সিঁড়িতে সব মানত করে কিন্তু বেঁধেছে। তোমরাও যদি কোনো মানত করতে চাও তাহলে করতে পারো। ওই জায়গাতে বেঁধে দিতে হবে, তোমাদের মানতের যে ডুরিটা সেটা বেঁধে দিতে হবে। আমরা পুজো দিয়ে তারপর ভালোভাবে পুজো দিয়ে আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি প্রসাদ পেতে চাও তাহলে প্রসাদ কিন্তু 1:30টার সময় থেকে এই যে চত্বর, এই চত্বরেই কিন্তু প্রসাদ বিক্রি হয়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মায়ের কারো বাধা বিপত্তি থাকলে যজ্ঞ করা হয়। আর এই প্রসাদ চত্বরেই কিন্তু তোমরা 100-150 টাকার বিনিময়ে মায়ের প্রসাদ পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, আমরা পুজো দেওয়ার পর পায়ে পায়ে একটু এগিয়ে এসে এখন পৌঁছে গিয়েছি সাধক বামাখ্যাপার সাধনা স্থল, যেটা আদ্যাপীঠ মহাশ্মশান নামে পরিচিত। সেই মহাশ্মশানে এসে আমরা এখন উপনীত হয়েছি। এই শ্মশানে একটা মাতাল করা আবহাওয়া সর্বদা বিরাজ করছে। দিনের বেলাতেও এখানে জোনাকির আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। আমরা যেমন বামাখ্যাপার যে সাধনাস্থল মহাশ্মশান তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক একইভাবে আমরা চেষ্টা করব রাত্রেও তোমাদের এই মহাশ্মশানটা দর্শন করানোর। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এখানেও প্রসাদ পেতে চাও
তাহলে এই দিনের বেলায় কিন্তু বিনে পয়সায় সাদা অন্ন ভাত কিন্তু এখানে খাওয়ানো হয়। আর ওই সাদা অন্ন ভাত আমাদের তারাপীঠেও খাওয়ানো হয় বিনে পয়সায়। ওখানে বসেই কিন্তু খেতে হবে। এখানেও বসে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো বিনে পয়সায়। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এবার চলো বন্ধুরা, আমরা এখন কোন হোটেলে রয়েছি সেই হোটেলের ডিটেলসটা এখন আমরা দিয়ে দিই। আমরা ছিলাম বসুন্ধরা আশ্রম, তারাপীঠ ধাম, রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে। ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, ওখান থেকেই সবাই নিও এবং ওখান থেকে ফোন করতে পারো। তো চলো আমরা রুমে ইন করলাম এবং রুমটা একটু অগোছালো হয়ে রয়েছে কারণ আমরা ভোরে এসে উঠেছি। একটা 32 ইঞ্চি টিভি রয়েছে দেওয়ালে, যদি কেউ টিভি দেখতে চাও তো দেখতে পারো। একটা কিং সাইজের বেড রয়েছে যেখানে 3 জন ভালোভাবে ঘুমোতে পারবে। ব্ল্যাঙ্কেট রয়েছে, যেহেতু এসি রয়েছে তাই ব্ল্যাঙ্কেট রয়েছে। মাথার ওপর এসি রয়েছে এবং ওপরের সিলিংটাতে খুব সুন্দর আলোকসজ্জা করা, পাখা রয়েছে, ভালো চলে পাখা, লাইট রয়েছে। পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল এবং রয়েছে একটা টেবিল যেখানে জিনিসপত্র রাখা যায়। র্যাক রয়েছে, সমস্ত যাবতীয় জিনিস রয়েছে, জলের মগ রয়েছে, 2টো গ্লাস রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, সমস্ত কিছুই রয়েছে যা যা একটা হোটেলে থাকার দরকার। ডাস্টবিন রয়েছে, চার্জার পয়েন্ট রয়েছে, এমনকি হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য। তো চলো বন্ধুরা, এখন আমরা একটু দেখে নিই টয়লেটটা কেমন। টয়লেটটাতে যা যা থাকার সব কিছুই রয়েছে। ইন্ডিয়ান টয়লেট, শুধু বেসিন নেই, বেসিনটা খুব তাড়াতাড়ি লাগাবে বলছে। আর এই হোটেলটাতে এই একটাই মাত্র সিঙ্গেল বেডের রুম রয়েছে, আর গিজার রয়েছে, ইন্ডিয়ান টয়লেট রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, সব কিছুই রয়েছে। তো আমাদের এই রুমটার ভাড়া পড়েছিল 2 দিনে 1300 টাকা, অর্থাৎ একজনের মাথা পিছু 325 টাকা করে। তো বন্ধুরা, আমরা প্রসাদ আনতে গিয়েছিলাম। 200 টাকাতে আমাদেরকে 2টো প্রসাদ দিয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা, মায়ের বাসন্তী পোলাও, পটল ভাজা, পায়েস একটাতে রয়েছিল। আরেকটাতে আমরা দেখিয়ে দিচ্ছি কি কি প্রসাদ 200 টাকার মধ্যে আমরা পেয়েছিলাম। আরেকটাতে রয়েছে সমস্ত কিছু দিয়ে একটা ভেজ তরকারি, মাছ ভাজা একটা, আলু ভাজা, পটল ভাজা, বাসন্তী পোলাও এবং পায়েস। তোমরাও চাইলে প্রসাদটা কিন্তু গিয়ে ওখান থেকে নিয়ে আসতে পারো। তো বন্ধুরা, আমরা দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করেছিলাম। এখন সন্ধে হয়ে গিয়েছে। আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম আমরা মহাশ্মশানে যাব, তাই শ্মশানে যাওয়ার আগে আমরা ওই তারাপীঠ সরণি থেকে হাঁটতে হাঁটতে 2 সাইডে প্রচুর পরিমাণে দোকান রয়েছে। যদি কেউ বাড়িতে উপহার দেওয়ার জন্য কোনো কিছু কিনতে চাও কিংবা কোনো মার্কেটিং করতে চাও, তাহলে এই পাশের দোকান থেকে সেই মার্কেটিংগুলো করে নেওয়া যেতে পারে। এবং এই পাশাপাশি প্রচুর দোকান রয়েছে যেখান থেকে তোমরা খাওয়ারও কিন্তু খেয়ে নিতে পারো। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছালাম আদ্যাপীঠ মহাশ্মশান, অর্থাৎ তারাপীঠ মহাশ্মশানে, যেখানে সাধক বামাখ্যাপা সাধনা করেছিলেন। আমরা কথা দিয়েছিলাম যে সন্ধ্যাবেলা আমরা দেখাবো কীরকম শ্মশানটা লাগে। দেখো, চারিদিক আলোয় আলোময়, ভয়ের বিন্দুমাত্র যেন মনে হচ্ছে না, এবং সবাই সমস্বরে গান করছে, কীর্তন করছে, তারা মায়ের নাম করছে। এখানেই অবস্থিত বামাখ্যাপার সমাধিস্থল এবং পাশেই রয়েছে তারা মায়ের সেই চরণ যুগল, যেটা আসল চরণ যুগল এখানেই রয়েছে। এখানে পুজো দেওয়া যায়, মায়ের চরণে আলতা দেওয়া যায়। এখানেও মায়ের পায়ে পুজো দিতে হলে, চরণ ধোয়াতে হলে, বামাখ্যাপাকে প্রণাম করতে হলে এখানেও কিন্তু টাকা লাগে। সব জায়গায় টাকা লাগে। তোমরা এখানেও পুজো দিতে পারো, তারা মায়ের পায়ে আলতা সিঁদুর দিতে পারো। এই খড়গতেও কিন্তু বলি হয়। আর একটা কথা বন্ধুরা, দিনের বেলা এই মহাশ্মশানেও কিন্তু বিনে পয়সায় অন্ন প্রসাদ পাওয়া যায়, বসে খাওয়ানো হয়। তোমরা এলে এখানেও কিন্তু বসে অন্নপ্রসাদ ভক্ষণ করতে পারো।
মহাশ্মশানের ভেতরে ঢুকলে বিভিন্ন দিকে দু সাইডে বিভিন্ন সাধকেরা সাধনা করছেন এবং তাদের যজ্ঞস্থলে প্রদীপ জ্বলছে, আগুন আহুতি জ্বলছে। এই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান, যেটাকে এখন ঘেরে দেওয়া হয়েছে। এর ভেতরে এখন চুল্লি রয়েছে, ইলেকট্রিক চুল্লিও রয়েছে, এমনি পোড়ানো হয় যাতে মানুষের ভয় না লাগে। এখন সেটাকে ভালো করে ঘেরে দিয়েছে। এই মহাশ্মশানের কোথা থেকে চুল্লি নিয়ে পোড়ানো হয় সেগুলোও দেখাবো। দেখো, সমস্ত সাধকেরা প্রদীপ জ্বালিয়ে এবং অগ্নি জ্বালিয়ে এখানে কিন্তু সাধনা করছেন এবং সাধনা করেছেন, সেই সমস্ত অগ্নি প্রজ্বলিত হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এখানের সমস্ত দৃশ্যটা আমরা উপভোগ করি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই জায়গাতে সাধক বামাখ্যাপার একটা স্ট্যাচু করে রাখা হয়েছে। শ্মশানের পবিত্রতা রক্ষা করুন যেখানে লেখা আছে, এটাই হচ্ছে আসল সেই শ্মশান যেখানে বামাখ্যাপা সাধনা করতেন। এই জায়গাটাকে, যেখানে আলো জ্বলছে, ওই জায়গাটাকে বলা হয় মায়ের মশাল। আমার খুব ভয় লাগছিল জায়গাটাতে, কারণ যেখানে আমরা পা দিয়েছি সমস্তটাই কিন্তু ছাইয়ে ভর্তি, অর্থাৎ মানুষকে যে পোড়ানো হয় সেই পোড়ানোর ছাই কিন্তু ভর্তি হয়ে আছে। ওই জায়গাতে সবাই গিয়ে, একজন সাধু বসে আছেন মায়ের মূর্তি নিয়ে, মায়ের ছবি নিয়ে, ওখানে গিয়ে সবাই কিন্তু ধূপ প্রদীপ দিয়ে প্রণাম করে আসছে। আমার এতটাই ভয় লাগছিল যে আমি গেলাম না, আমার হাজবেন্ড গিয়ে ওখানে প্রদীপ দিয়ে এলো। বসে আছেন বাবা ওখানে মায়ের ছবি নিয়ে। যদি কারো কোনো বাধা বিপত্তি থাকে, ওই বাবার কাছে গিয়ে যদি যজ্ঞ করা হয় তাহলে কিন্তু বাধা বিপত্তি দূর হয়। এটাই হচ্ছে সেই চুল্লি যেখানে মানুষকে দাহ করা হয়। এরপর আমরা যখন ফিরে আসছি তখন আমরা দেখলাম একজন তার বাধা বিপত্তি কাটানোর জন্য এখানে যজ্ঞ চলছে এবং যজ্ঞ করে তার বাধা বিপত্তি কাটানো চলছে। তো বন্ধুরা, এবার আসা যাক খাওয়ার জায়গায়। আমরা মৌমিতাদির রান্নাঘরে রান্না করতে দিয়েছিলাম দেশি চিকেন। এখানে 500 মাংসের দাম, রান্না করতে নেয় 60 টাকা এবং 1 কেজির দাম 100 টাকা। আমরা চিকেন রান্না করিয়েছিলাম 500 দেশি মুরগি, আর 5 টাকা করে রুটির পিস। আমরা 5 পিস রুটি নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম 20 টাকা স্যালাড এবং 10 টাকার মুড়ি। এই দিয়েই আমরা কিন্তু ডিনার সেরেছিলাম। তো আমাদের যেই রাস্তা দিয়ে আমরা ঢুকবো সেই রাস্তাতেই কিন্তু মৌমিতাদির রান্নাঘর ছিল। তো বন্ধুরা, আমরা যে মৌমিতাদির রান্নাঘরে রান্না করালাম ঠিক সেই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে 1 মিনিট হেঁটে আসতে হবে। দেখো, আর্যনিবাস এবং লোকনাথ যে হোটেল রয়েছে সেই হোটেল থেকে আধ মিনিট সময় লাগে। 30 মিনিট নয়, 30 সেকেন্ড, আধ সেকেন্ড সময় লাগে আমরা যে
হোটেলটাতে ছিলাম, বসুন্ধরা আশ্রম, সেই বসুন্ধরা আশ্রমে। তো বন্ধুরা চলো আমরা হোটেলে প্রবেশ করি। দেখো এটা হচ্ছে সেই বসুন্ধরা আশ্রমের রিসেপশন ঘর। এই রিসেপশন হলে ঢোকার মুখেই কিন্তু রিসেপশন হলটা খুব সুন্দর করে দেখো সাজানো গোছানো। তো বন্ধুরা আমরা যে হোটেলে ছিলাম, হোটেলটার নাম হচ্ছে বসুন্ধরা আশ্রম, তারাপীঠ ধাম। আমি এখানে ফোন নাম্বার সব কিছু দিয়ে দেব। তো এখানে যিনি ম্যানেজার, ওনার সাথে একটু কথা বলে নেব কীরকম কটা হোটেল রয়েছে এবং কি কি প্রাইসের রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। তাহলে আপনারা যদি আসেন কাছে পিঠে কম টাকার কিছু হোটেল আপনারা পেয়ে যাবেন। আমরা একটু জিজ্ঞেস করে নিই দাদার কাছ থেকে যে কীরকম কি আছে। তো দাদা নমস্কার। আচ্ছা, আপনাদের কতগুলো রুম আছে? আমাদের টোটাল রুম হচ্ছে 19টা। আচ্ছা, তার মধ্যে এসি আর নন এসি কত? এসি আছে আমার 8টা আর 11টা নন এসি। আচ্ছা, সিঙ্গেল বেড আর ডবল বেডের ভিতরে কীরকম কি আছে? এসি একটাই আছে আর 7খানা আছে ডবল বেড। আচ্ছা, আর এটার এবার প্রাইসের দিক থেকে মানে যেটা ওঠানামা তো করে, সিজন ওয়াইজ তো করে, তার মধ্যে আপনার মনে হয় যে সিজন বলতে কীগুলোকে মানে কোনগুলোকে বলছেন সিজন? যেমন ধরুন এগুলো ওয়াকেশন বলতে গেলে আমাদের সবচেয়ে বড় ওয়াকেশন যেটা মানে আমাদের যেটা ভারতবর্ষের কৌশিকী অমাবস্যা সে নাম শুনে থাকে না, সেদিনকে এই রুমগুলোর ভাড়া হয়ে যায় এক একটা রুমের 10,000 টাকা ভাড়া করে। 10,000 টাকা হয়ে যায়। 9,000 10,000। আপনি যে রুমটায় আছেন বর্তমানে সেই রুমটা মোটামুটি 6,000 7,000 হচ্ছে। 6,000 7,000 হয়ে যায়। 5,000 6,000 যেমন আচ্ছা। ওগুলো রেঞ্জ আমাদের ঠিক থাকে না, মানে লোকজন সমাগমের উপর নির্ভর করছে। আর এমনি উইকেন্ডে একটু ওঠানামা অনেক ওঠানামা হয়। কারণ আপনাকে হয়তো 106 যেটা রুম দিয়েছি এমন সময় আছে 1,000 টাকা রুম দিতে হয়। আচ্ছা। আবার কোনো সময় 1200 টাকা দিতে হয়, 1,000 টাকা নিই সিজন হিসাবে। আচ্ছা। আর ওই যে ডাবল বেডগুলো আছে ওগুলো কোনো সময় 1500 টাকা তো দিয়ে দিতে হয়। আচ্ছা। কোনো সময় 2,000 নিই, 1,800 নিই, 1,800 নিই। এখন আমরা এই যে আজকে আপনার মে মাসের 18-তে আমরা এসেছি, আজকের দিনের রেট কিরকম আছে? আজকের দিনে এই ডবল বেডে কত? এগুলো মোটামুটি আমরা 2,000 টাকা ধরি। 2,000 টাকা, এসিটা 2,000 টাকা। আচ্ছা, আমরা দাদার মুখ থেকে সব কিছু শুনে নিলাম। এবার আচ্ছা, নন এসিটা কিরকম কি দাম আছে? নন এসি বলতে গেলে নর্মাল না, ওগুলো নন এসি মানে ভালো গাড়ি হয় যে ডিলাক্স রুম আপনারা আছে নর্মাল সাধারণ, এমনি সাধারণ ওগুলো রেটও অনেক কম, 500 600 700 মানে যারা নর্মাল খুব আসতে চায় তার সিঙ্গেল 500 টাকা দিয়ে দিতে পারি, ওগুলো 700 800 এর ভেতরে। আচ্ছা। তাহলে দেখতে পেলেন, যদি খুব নর্মালে চান তাও কিন্তু দাদার কাছে আছে। এবার আমরা রুমগুলো একটু দেখে নেব, চেষ্টা করছি নর্মাল রুমটাও একবার দেখানো, আর তার সাথে আমরা সিঙ্গেল বেড তো আমাদের দেখিয়েছি, আমাদের রুমটা পুরো দেখিয়ে দিয়েছি, ডবল বেডের রুমগুলো আমরা একটা করে দেখিয়ে নেব, দাদা আমাদেরকে দেখিয়ে দেবে। তো চলুন। তোমরা রিসেপশন থেকে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে এলাম। ফার্স্ট ফ্লোরেই আমরা যেই রুমে রয়েছি সেই রুমের পাশেই 102 নম্বর রুম, ডবল বেডের রুম। ঢুকতেই খুব সুন্দর একটা চেয়ার রয়েছে, কিং সাইজ বেড রয়েছে, এখানে 3 জন শুতে পারবে অ্যাডাল্ট। উপরে সিলিংয়ে পাখা চলছে, একটা জানলা রয়েছে। দেখো খুব সুন্দর একটা সাজানো ওয়ার্ড্রপ রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যায়, চার্জার পয়েন্ট রয়েছে, জলের মগ রয়েছে, মিরর রয়েছে, পাশে এসি রয়েছে, পাশেও একটা জানালা রয়েছে, উপরে আরও একটা পাখা রয়েছে। এখানেও কিং সাইড একটা বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, 3টা বালিশ রয়েছে। এখানেও 3 জন অ্যাডাল্ট শুতে পারবে। এখানে বসার জন্য একটা সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে যেখানে খাওয়া দাওয়া করা যায়, বাদ থেকে খাবার এনে খাওয়া যায়, একটা টিভি রয়েছে, ডাস্টবিন রয়েছে। এই সাইডে একটা ব্যালকনি রয়েছে যেটা দিনের বেলা খুব সুন্দর একটা ভিউ দেয়, এবং এখানে জামা কাপড় শোকাতেও কিন্তু পারবে। তো বন্ধুরা, এই হচ্ছে রুমটা। আচ্ছা, এবার আমরা একটু বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে,
পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন রয়েছে, যা যা দরকার, মগ রয়েছে, বালতি রয়েছে, শাওয়ার রয়েছে, যেটা যেটা দরকার পড়ে। খুব সুন্দর, কিন্তু একবারে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। যে রুমটাতে আমরা এলাম এটা হলো 7 নম্বর রুম, সেকেন্ড ফ্লোরে রয়েছে। এটা কিন্তু একবারে লো প্রাইসের 400-500 টাকায় 3 জন থেকে 4 জন থাকতে পারবে। একবারে যারা খুব পয়সা কড়ির অভাবে যেতে পারে তাদের জন্য একটা বড় কিং সাইড বেড রয়েছে। এখানে বালিশ দিয়ে দেওয়া হবে, পাখা খুব জোরেই ঘুরছে। এই সাইডে একটা জানালা রয়েছে এবং সাইডে আরও একটা জানালা রয়েছে যেখান থেকে আলো বাতাস খেলতে পারবে। একটা ছোট টিভি রয়েছে। এই হলো 400 থেকে 500 টাকার রুম। এখানেও রয়েছে বাথরুম, একটা মিরর রয়েছে। সাথে কোনো অসুবিধা হবে না, যারা খুব সাধারণ বাড়ির আসতে চাও তারাও কিন্তু আসতে পারো। বেসিন রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, কোমোড রয়েছে, সমস্ত কিছু রয়েছে, শাওয়ার রয়েছে, যা যা থাকা দরকার সবটাই রয়েছে, শুধু কিন্তু গিজার নেই। মগ বালতি রয়েছে। এরপর আমরা আরেকটু সিঁড়ি দিয়ে উঠে যাব 4th ফ্লোরে। সেই 4th ফ্লোরে গিয়ে আরও একটা রুম দেখে নেব, ঠিক একইভাবে যারা খুব পয়সা কড়ির অভাবে আসে তাদের জন্য। এখানে একটা খুব সুন্দর বারান্দা রয়েছে, ওপর থেকে বারান্দার ভিউ নিতে পারবে সবাই। বিশাল বড় একটা লম্বা করে বারান্দা চলে গেছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস উপভোগ করতে পারবে। তো চলো আমরা এই 4th ফ্লোরের একটা রুম আমরা দেখে নিই, নন এসি রুম, এবং যারা খুব অল্প টাকায় আসতে চায় তাদের জন্য 13 নম্বর রুম। এখানেও সেই একই মতো রয়েছে, প্রথমে ঢোকার মুখেই ডাস্টবিন রয়েছে। এগুলো একটু পরিষ্কার করা হয় না, যখন আসবে সব পরিষ্কার করে দেবে। বিছানাতে কোনো কিছু দেওয়া নেই, শুধু বালিশ দেওয়া রয়েছে। এগুলো যখন আসবে তোমরা সমস্ত কিছু চাদর ফাদর পেতে দেওয়া হবে। টিভি রয়েছে যথারীতি, একটা জলের মগ রয়েছে, একটা টেবিল রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এ সাইডে একটা জানালা রয়েছে, ওপাশে একটা জানালা রয়েছে, উপরে পাখা কিন্তু খুব জোরেই ঘুরছে। এই হচ্ছে সাধারণ হ্যাঙ্গার রয়েছে ও সাইডে। একটা আয়না রয়েছে, যেখানে রয়েছে দেওয়ালে সমস্ত চার্জিং পয়েন্ট এবং বাথরুম রয়েছে, ইন্ডিয়ান টয়লেট একটা বাথরুম রয়েছে। এখানেও তোমরা বেসিন রয়েছে, জলের শাওয়ার রয়েছে। এখানেও তোমরা চাইলে কিন্তু আসতে পারো এবং থাকতে পারো। খুব অল্প খরচে কিন্তু তোমরা এখানে থাকতে পারো। তো বন্ধুরা, আমরা পরের দিন যথারীতি রামপুর স্টেশনে চলে এসেছি। আমাদের ওই একই ট্রেন কবিগুরু এক্সপ্রেস রয়েছে, আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস 9টা 17-তে রয়েছে। আমরা রামপুরহাট পৌঁছে গিয়েছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। খুব ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।